কালেক্টর ম্যাডাম, আপনি মেকআপ করেন না কেন? কেরলের মলাপ্পুরম জেলার কালেক্টর শ্রীমতী রানী সোয়েম এক ঝাঁক কলেজ ছাত্রীদের সাথে কথা বলছিলেন। মহিলার কবজিতে সামান্য একটা ঘড়ি ছাড়া অন্য কোনো প্রসাধন নেই। ছাত্রীরা দেখে আশ্চর্য হয়ে যায় যে ওনার মুখের উপর সামান্য ফেস পাউডারের স্পর্শমাত্র নেই। কথাবার্তা মূলত ইংরেজিতেই হচ্ছিল। ভদ্রমহিলা 2-3 মিনিট মাত্র কথা বলেছেন। ওনার প্রতিটি শব্দের মধ্যে দৃঢ় সংকল্পের স্পষ্ট আভাস। কথোপকথন হচ্ছিল, আপনার নাম ম্যাডাম? আমার নাম রানী সোয়েম, আমার পারিবারিক নাম। আমি ঝাড়খণ্ড রাজ্যের মূল নিবাসী। আর কিছু জানতে চাও? ভিড়ের মধ্যে একটি মেয়ে হাত তোলে। হ্যাঁ, বলো। ম্যাডাম, কিছু মনে করবেন না, আপনি মেকআপ করেন না কেন? প্রশ্ন শুনে কালেক্টর ম্যাডাম হঠাৎই অস্বস্তি বোধ করেন। ওনার মুখের হাসি মিলিয়ে যায়। ছাত্রীরাও চুপ। ম্যাডাম কালেক্টর টেবিলের উপর রাখা বোতল থেকে অল্প জল খেয়ে মেয়েটিকে বসার ইঙ্গিত করেন। স্বল্পভাষী কালেক্টর ম্যাডাম বললেন, দেখো, তোমার প্রশ্নটা সত্যিই বেশ মুশকিলে ফেলেছে। 2-1 কথায় এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। এর জন্য তোমাদের আমার জীবনের কিছু স্মৃতি ভাগ করে নিতে হবে। তার জন্য হয়তো তোমাদের ব্যস্ত সময় থেকে মিনিট 10 লাগতে পারে। তোমরা কি 10 মিনিট ধৈর্য ধরতে রাজি আছো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমরা রাজি আছি, আপনি বলুন, মেয়েরা সমস্বরে বলে ওঠে। ঠিক আছে, আমার জন্ম হয়েছিল ঝাড়খণ্ড রাজ্যের এক আদিবাসী পরিবারে। কালেক্টর ম্যাডাম একবার তার শ্রোতাদের মুখের পানে দৃষ্টি দেন। সকলে আগ্রহ ভরে তাকিয়ে তার দিকে। আমার জন্ম কোডারমা জেলার এক প্রত্যন্ত আদিবাসী এলাকার একটা ছোট্ট ঝুপড়ির মধ্যে। চারপাশে মাইকার খনি। বাবা মা সেখানেই খনির কাজ করতেন। আমার চেয়ে বড় 2 ভাই ছিল আর একটা ছোট বোন। আমরা সকলেই ওই ছোট্ট ঝুপড়ির মধ্যে থাকতাম। বর্ষায় ঝুপড়ির মধ্যে জল ঝরত, শীতে শিশির। বাবা মা খুবই কম পয়সায় ওই সব খাদানে কাজ করতেন, কারণ ও ছাড়া অন্য আর কোনো কাজ তারা জানতেন না। তবে কাজটা ছিল খুব নোংরা। আমার যখন বয়স 4-1 বছর, বাবা মা 2 ভাই সকলেই কেন জানি না কি এক অজানা অসুখে আক্রান্ত হয়ে বিছানা নিলেন। আচ্ছা, তখন ওরা নিজেরাও জানতেন না যে তাদের রোগের মূল কারণ হলো ওই খাদানের বাতাসে মিশে থাকা মাইকার ধুলো। আমার বয়স 5 হতে না হতে এক ভাই মারা গেল রোগে। দীর্ঘশ্বাস ফেলে কালেক্টর ম্যাডাম চুপ করে থাকেন, রুমাল দিয়ে চোখের জল মোছেন। পুরনো স্মৃতি সত্যিই কষ্টদায়ী। বেশিরভাগ দিনেই খাবার বলতে জুটত 1 কি 2 রুটি আর ভরপেট জল। রোগে ভুকে একসময় 2 ভাইয়েরও মৃত্যু হলো। তোমরা বলবে ডাক্তার দেখানো উচিত ছিল। আমাদের গ্রামে ডাক্তার তো দূরের কথা, একটা স্কুল পর্যন্ত ছিল না। ছিল না কোনো হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র বা নিদেন পক্ষে একটা শৌচাগার। বিদ্যুৎ তো ছিলই না। তোমরা কল্পনা করতে পারো এমন একটা গ্রামের কথা? এর মধ্যেই একদিন বাবা হাড় চামড়া সার অভুক্ত আমার হাত ধরে টেনে নিয়ে গেল টিনের চাদর দিয়ে ঘেরা একটা অভ্র খাদানে। পুরানো আর গভীর হওয়ার সঙ্গে সঙ্গে খাদানটা বেশ বদনামও কুড়িয়েছে। লাগাতার খুঁড়তে খুঁড়তে তখন খাদানটা অতলান্ত গভীর। মাটির নিচে শত সহস্র ধারায় ছড়িয়ে পড়েছে তার গভীর গহ্বরের জাল। আমার কাজ ছিল খনির ওই ছোট ছোট গহ্বরের মধ্যে ঢুকে সেখান থেকে অভ্রের আকরিক তুলে নিয়ে আসা। 10 বছরের কম বয়সী ছেলেমেয়েরাই পারে ওই রকম গভীর গর্ত থেকে অভ্র তুলে আনতে। কাজের পর জীবনে সেই প্রথমবার আমি ভরপেট রুটি খেতে পেলাম, কিন্তু অনভ্যস্ত পেটে সইল না। আমার বমি হয়ে গেল।
যে বয়সে স্কুলের প্রথম শ্রেণীতে পড়াশোনা করার কথা, সেই বয়সে অন্ধকারে গুহার মধ্যে ঢুকে অভ্র তুলে আনছিলাম। বিষাক্ত ধুলোর মধ্যে বন্ধ জায়গায় নিঃশ্বাস নিতে বাধ্য হচ্ছিলাম। কতবার অভ্রকের খনি ধসে পড়েছে, ভেতরে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আটকে পড়ে মারা গেছে, না হলে দুরারোগ্য ব্যাধির কামড়ে মারা গেছে। সেটাই তাদের নিয়তি। দিনে 8 ঘন্টা কঠিন পরিশ্রম করার পর একবেলা কোনো রকমে খাবার জোটানোর মতো পয়সা পাওয়া যেত। নিত্যদিনের ক্ষুধা, তৃষ্ণা আর বিষাক্ত ধুলার মধ্যে শ্বাস নেওয়ার কারণে আমি ধীরে ধীরে অসুস্থ আর নিস্তেজ হয়ে পড়ছিলাম। বছর ঘুরতে না ঘুরতে আমার ছোট বোনটা এসে লাগে খাদানের কাজে। বাবার শরীরে একটু জুত হতেই তিনিও জুটে যান খাদানের কাজে। এখন সকলে মিলে একসাথে কাজ করার ফলে কাউকেই না খেয়ে থাকতে হয় না। তবে কপালের লিখন কে করবে খণ্ডন? সেবার আমার ধুম জ্বর। আমাকে ঘরে রেখে মা, বাবা, বোন সকলেই গেছে কাজে। আচমকা মুষলধারে বৃষ্টি নামে। খনির ভেতরে শ্রমিকরা কাজ করছিল। জলের তোড়ে খনিতে ধ্বংস নামার ফলে হাজার হাজার শ্রমিক চাপা পড়ে মারা যায়। তাদের মধ্যে আমার মা, বাবা, বোন সকলেই ছিল। আমি পরিবার হারা হলাম। কালেক্টর ম্যাডামের 2 চোখ অশ্রু সজল হয়ে ওঠে। শ্রোতারা বাক্যহারা, অনেকেরই চোখে জল। মনে রাখতে হবে, আমি তখন মাত্র 6 বছরের শিশু। শেষমেশ আমি গিয়ে পৌঁছই সরকারি আগাতি মন্দিরে। সেখানেই আমার শিক্ষার শুরু। যদিও আমার গ্রামের আমার অক্ষর জ্ঞান হয়েছিল, আর আজ সেই অভ্র খাদানের পরিবারহীন মেয়েটাই এখানে আপনাদের সামনে কালেক্টর হয়ে দাঁড়িয়ে আছে। বুঝতে পারছি এখন তোমরা ভাবছো আমার জীবনের এই অতীতের সাথে মেকআপ ব্যবহার না করার কি সম্পর্ক থাকতে পারে, তাই তো? পরবর্তী সময়ে শিক্ষা গ্রহণের কালখণ্ডে আমি জানতে পারি যে ছোটবেলায় সেই বিপজ্জনক ছোট ছোট অন্ধকার গুহার ভিতরে হামাগুড়ি দিয়ে ঢুকে যে অভ্রক আমি তুলে আনতাম, সেগুলো আসলে মেকআপ সামগ্রী তৈরির কাজে লাগে। অভ্রক আদকে মুক্তোর মতো একটা খনিজ সিলিকেট। বড় বড় প্রসাধনী বস্তুত প্রস্তুতকারী দেশি বিদেশি কোম্পানিগুলো তাদের প্রোডাক্টের মধ্যে চামড়ায় একটা চমকদার জেল্লা বা প্রেস ফুটিয়ে তোলার জন্য মিশিয়ে থাকে। কসমেটিক কোম্পানিগুলোর ভাড়ারে নিয়মিত অভ্রকের যোগান দেয় ওই আমারই মতো 20,000 ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা। গোলাপ, কমল সেই শিশুদের ফুলের মতো জীবনের রক্ত মাংস পাথরে থেতলে তবেই না অভ্রক মানুষের গালির সৌন্দর্য বৃদ্ধি করে। আজও আমাদের চামড়ার সুন্দরতা বাড়ানোর জন্য শিক্ষা ও স্বাস্থ্য থেকে বঞ্চিত ছোট ছোট বাচ্চাদের হাত দিয়ে তুলে আনা লক্ষ লক্ষ টাকার অভ্রকের ব্যবহার কসমেটিক কোম্পানিগুলো করে চলেছে। আমার যা বলার ছিল তোমরা শুনলে, এবার বলো তো আমি কি করে সৌন্দর্য প্রসাধনী ব্যবহার করি? বাবা, মা, ভাই, বোন সকলেই অভ্রকের খনি গ্রাস করে নিল। যে মায়ের গায়ে কোনোদিন ছেঁড়া কাপড় ছাড়া অন্য কিছু দেখলাম না, তার স্মৃতি মাথায় নিয়ে আমি কি করে রেশমি শাড়ি পরে ঘুরি? কালেক্টর ম্যাডাম রানী সোয়াইম নিজের কাজে চলে গেলেন। কলেজের ছাত্রীরা স্নান হয়ে বেশ কিছু সময় সেখানেই দাঁড়িয়ে থাকে। তারপর তারাও নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। আজও ঝাড়খণ্ডের উচ্চ গুণমান সমৃদ্ধ অভ্রকের খনি থেকে হাজার হাজার বাচ্চা স্কুলে না গিয়ে অভ্রক তোলার কাজে লেগে আছে। তারা হয় রোগে ভুগে, নয় না খেতে পেয়ে অপুষ্টিতে কষ্ট বা ভূস্খলনে মাটি চাপা পড়ে মারা যায়। এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে, দিন, মাস, বছর ঘুরেছে। সেই কালেক্টর ম্যাডাম এখন ভারত গণরাজ্যের প্রথম নাগরিক, মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, ভারত গণরাজ্যের রাষ্ট্রপতি।